আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে দিনের বেলা নারীটিকে দেবী হিসেবে পুজো করা হয়, আবার রাত্রিবেলা সেই একই নারীকে ধর্ষিতা হতে হয়। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে প্রতি বছর 30,000-এর বেশি রেপ হয়। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড হয়। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে হাতরাসে একটা মহিলাকে গ্যাংরেপ করে পুলিশ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে আসারাম বাপুর মতো একটা রেপিস্টকে পেরোলে ছেড়ে দেওয়া হয়। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে গুরমিত রাম রহিমের মতো একটা ব্যক্তিকে পেরোলে ছেড়ে দেওয়া হয়, যেই ব্যক্তিটা এখনো পর্যন্ত 265 দিন জেলের বাইরে কাটিয়েছে পেরোলে। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে একজন ডাক্তার তার নিজের হাসপাতালে ধর্ষিত হয়। আপনারা সকলেই আরজি করের ঘটনাটা জানেন, যে আরজি কর ঘটনা নিয়ে আজ গোটা দেশ উত্তাল, যে আরজি কর ঘটনা নিয়ে ডাক্তাররা প্রোটেস্ট করছে, স্টুডেন্টরা প্রোটেস্ট করছে, এবং যে আরজি কর ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিয়েছে যে আমাদের রাজ্যে তথা আমাদের দেশে মহিলার সিকিউরিটি কতটা। আজকের এই ভিডিওটাই আরজি কর কাণ্ডটাকে নিয়ে হবে। এই ভিডিওতে আমি আরজি কর এই সম্পূর্ণ কেসটা নিয়ে আলোচনা করব। আরজি কর কেসটা কি হয়েছিল, তারপরে সেটা কিভাবে ছাত্র আন্দোলন হয়, এবং এখন কি পরিমাণে ডার্টি পলিটিক্স হচ্ছে। সো চলুন শুরু করি। আমি এই সম্পূর্ণ ভিডিওতে আমাদের ডাক্তার দিদির নাম নেব না। ফার্স্ট অফ অল, আমার এটা ওনার প্রতি ডিসরেসপেক্টফুল মনে হয় যে আমি এখন ওনার নামটা নিই। দ্বিতীয়ত, আমাদের ইন্ডিয়ান ল আমাকে অ্যালাউ করে না যে আমি একজন রেপ ভিক্টিমের নাম পাবলিকলি নিই। সো আমি এই পুরো ভিডিওতে ওনাকে ডক্টর দিদি বা শুধু দিদি বলে উল্লেখ করব। সো 36 ঘন্টা ডিউটি শেষ করে আমাদের দিদি 9 আগস্ট মধ্যরাত্রি অ্যারাউন্ড 2 AM নিজের জুনিয়রদের সঙ্গে ডিনার কমপ্লিট করেন। ডিনার কমপ্লিট করার পরে উনি আরজি কর হসপিটালের সেমিনার রুমে রেস্ট নিতে যান, কারণ সেপারেট কোনো অন কল রেস্ট রুম ছিল না। দ্যাটস ওয়াই সি ডিসাইড টু রেস্ট ইন দ্য সেমিনার রুম। এবং বুঝতে পারছেন 36 ঘন্টা ডিউটি করার পর হিউম্যান বডির ওপর কি পরিমাণ ট্রোল পড়ে, ফিজিক্যালি মেন্টালি শরীরের অবস্থা কি হয় সেটা আপনি ইম্যাজিন করতে পারছেন। সো উনি ওখানে রেস্ট নিতে চান এবং ওখানে উনি ঘুমিয়ে পড়েন। আমরা সকলে ঘুমিয়ে পড়ি, এবং যখন আমরা সকলে ঘুমিয়ে পড়েছি তখন ওনার সঙ্গে ঘটে সেই অমানবিক ঘটনা যেটা সম্পর্কে ভেবেও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সো 9 তারিখ সকালবেলা ওনার ডেড বডি পাওয়া যায় অর্ধ উলঙ্গ অবস্থায়, দেহে অনেক ক্ষতের দাগ, লেফট পা ডিফর্মড, এরকম অবস্থায় ওনার ডেড বডি পাওয়া যায়। সো এরকম অবস্থায় যদি কারো ডেড বডি পাওয়া যায়, অ্যাজ এ কমন ম্যান আমরা সকলেই প্রথমেই ধারণা করবো সি ওয়াজ রেপড। বাট এই ক্ষেত্রে কলেজ অথরিটি কিন্তু সেটা মনে করেনি। অ্যাকর্ডিং টু হার প্যারেন্টস, প্রথমে কলেজ থেকে বলা হয় তেনার মেয়ে অসুস্থ, এবং অ্যারাউন্ড 10:30 AM জানানো হয় যে তেনার মেয়ে সুসাইড করেছে। সিরিয়াসলি এরকম একটা বডি, এইভাবে একটা ডেড বডি যখন পড়ে থাকে, সেটাকে সুইসাইড মানুষ ভাবে কি করে? এবং শুধু এখানেই নয়, এই পুরো কেসে এরকম হাজারো প্রশ্ন লুকিয়ে আছে। যেমন যে যখন ওনার ফ্যামিলি বডি রিসিভ করতে আসছে তখন ওনাদেরকে বডি দেখতে পর্যন্ত দেয়া হয়নি। কেন? ইম্যাজিন দ্য পেন। একটা ফ্যামিলির মেয়ে মারা গেছে, তেনাদিকে তেনার মেয়ের ডেড বডি পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না। কেন? ইম্যাজিন দ্য পেন। অ্যারাউন্ড 2 PM ওনাদিকে ডেড বডি দেখতে দেওয়া হয় ইনসিডেন্ট ঘটে যাওয়ার অলমোস্ট 12 ঘন্টা পর। যখন অটোপসি রিপোর্ট বাইরে আসে তখন এই কলেজ কর্তৃপক্ষের পুরো ড্রামা, পুরো মিথ্যেটা সবার সামনে চলে আসে। অটোপসি রিপোর্ট অনুযায়ী দিদির পেটে, গালে, আপার লিপ, লোয়ার জ, এই সমস্ত জায়গাতে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ওনার মুখকে দেয়ালের সঙ্গে চেপে ধরা হয়েছিল যাতে উনি আওয়াজ করতে না পারেন। ওনার থাইরয়েড কার্টিলেজ ভেঙে ফেলা হয়েছে এবং ওনার জেনাইটালে পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। সো অটোপসি রিপোর্ট ক্লিয়ারলি বলছে ইটস আ রেপ। সো অটোপসি রিপোর্ট বাইরে আসার পরে একটা হেলদি কান্ট্রি, একটা হেলদি রাজ্যে কি ঘটে যে পুলিশ ইনভলভ হবে এবং পুলিশ ফার্স্ট অ্যাক্ট করবে। বাট সেটা তো একটা হেলদি রাজ্যে হয়, সেটা তো একটা হেলদি গণতন্ত্রে চলে, তাই নয়? বাট আমাদের কান্ট্রিতে তো এইসব হয় না। আপনি বললে বিশ্বাস করবেন না যে এই পুরো ঘটনাটা ঘটার পরে যখন প্রমাণ হয় যে এটা রেপ হয়েছে, তখন আরজি করের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ কি বলেন জানেন? তিনি বলেন যে দিদি কেন সেমিনার রুমে ঘুমোচ্ছিল। এরকম একটা বিকৃত মানুষকে আমি কি বলবো? অ্যাজ আ প্রিন্সিপাল ইউ ফেল টু প্রোভাইড সিকিউরিটি। স্টিল উনি বলছেন পুরো দোষটা নাকি দিদির।
এই ডক্টর সন্দীপ ঘোষকে নিয়ে হাজারো অভিযোগ আছে। এই সন্দীপ ঘোষ নাকি টাকা নিয়ে স্টুডেন্টদের পাস করায়, স্টুডেন্টদের ওপর টর্চার করে, স্টুডেন্টকে ইচ্ছা করে ফেল করিয়ে দেয়, ওষুধ থেকে দুর্নীতি করে, হাজারো এনার বিরুদ্ধে অভিযোগ আছে। স্টিল উনি যখন মোরাল গ্রাউন্ডে আরজি কর থেকে রেজিগনেশন দিলেন, সো উইদিন আ ডে ওনাকে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠিয়ে দেওয়া হলো। কেন? কিসের রিওয়ার্ড দেওয়া হলো ওনাকে? উনি যেহেতু মোরাল গ্রাউন্ডে রেজিগনেশন দিয়েছেন, তো ওনাকে আবার অন্য একটা জায়গার অধ্যক্ষ করার কি প্রয়োজন ছিল? দেখুন, এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের এখানে স্টুডেন্টস অর্থাৎ সাধারণ মানুষ মনে করে নিয়েছেন যে এই দেশে বিচার পেতে গেলে আন্দোলন করা খুব প্রয়োজন। সেটা নির্ভয়া কাণ্ড হোক, সেটা ফার্মার প্রোটেস্ট হোক, বা সেটা এই আরজি কর কাণ্ড হোক, সাধারণ মানুষ এটা মনে করে নিয়েছে যে বিচার পাওয়ার জন্য আন্দোলন করা খুব জরুরি। এবং এই মানসিকতাটাই এটা প্রমাণ করে দেয় যে আমাদের দেশ তথা আমাদের রাজ্যের আইন ব্যবস্থার কি অবস্থা। পোস্টমর্টম রিপোর্ট বাইরে আসার পরে যখন ছাত্রছাত্রীরা দেখে যে কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তখন ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরু থেকেই ছাত্রছাত্রীদের পুলিশের প্রতি একটা ভয়ঙ্কর পরিমাণে অবিশ্বাস ছিল। একদিকে আন্দোলন চলতে থাকে, অন্যদিকে প্যারালালি পুলিশ ইনভেস্টিগেশন করতে থাকে, এবং পুলিশ ইনভেস্টিগেশনে সঞ্জয় রয় বলে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে, এবং পুলিশ দাবি করে যে সঞ্জয় রয় এই পুরো ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ কিভাবে পায়? যে আরজি করে সেমিনার রুম ছিল, সেমিনার রুমের ভিতরে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, বাট বাইরের দিকে সিসিটিভি ক্যামেরা ছিল। সো পুলিশ যখন সিসিটিভি ক্যামেরার পুরো ফুটেজটা দেখে, তখন দেখে যে সঞ্জয় রয় ওখানে প্রায়ই ঘোরাফেরা করছিল, এবং সঞ্জয় রয়ের গলায় একটা ব্লুটুথ ডিভাইস ছিল যেটা বেরোনোর সময় তো ছিল না, এবং ওই ব্লুটুথ ডিভাইসটা পাওয়া গিয়েছিল পুরো ঘটনাস্থলে। সো যখন পুলিশ সঞ্জয় রয়কে নিয়ে আসার পরে সঞ্জয় রয়ের মোবাইল থেকে ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট করে, তখন দেখা যায় যে ব্লুটুথ ডিভাইসটা ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছিল খুব সহজেই, এবং এ থেকেই পুলিশ কনক্লুড করে যে সঞ্জয় রয় ঘটনাটি পুরো ঘটিয়েছে। বাট এই সঞ্জয় রয় কে? এই সঞ্জয় রয় হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার, বাট সে এমন নিজেকে দেখাতে জানে সে নিজে একজন পুলিশ। এই সঞ্জয় রয়ের হিস্ট্রি কিন্তু খুব খারাপ। 4টে বিয়ে করেছে, এবং তার প্রত্যেকটা বিয়েই ভেঙেছে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে। তার ফোনে একাধিক পর্নোগ্রাফিক কন্টেন্ট পাওয়া গেছে, এবং সে একাধিক মেয়েকে বিরক্ত করতো, কাইন্ড অফ উমেনাইজার বলতে পারেন। এটা হচ্ছে তার হিস্ট্রি। এখানে আমার প্রশ্ন, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মানুষ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় কি করে? যেহেতু সঞ্জয় রয় সিভিক ভলেন্টিয়ার, তো স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের ওপর অবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। যখন সঞ্জয় রয়কে অ্যারেস্ট করা হয়, তখন ছাত্রদের মনে পুলিশকে নিয়ে অবিশ্বাস এতটাই বেড়ে যায় যে ছাত্ররা মেনে নিতেই পারেনি যে সঞ্জয় রয় একা ঘটনাটি ঘটিয়েছে। কোনোভাবেই কোনো ছাত্র মেনে নিতে চায়নি, এবং আন্দোলন তীব্র থেকে আরও তীব্র হয় এবং চারি জায়গায় ছড়িয়ে পড়ে। চারিদিকে আন্দোলন যেমন ছড়িয়ে পড়ছিল, সেইভাবেই ছড়িয়ে পড়ছিল একাধিক ফেক নিউজ। এই ফেক নিউজগুলোর মধ্যে একটা নিউজ হচ্ছে অটোপসি রিপোর্টে 150 গ্রাম সিমেন পাওয়া গেছে, এবং একটা নর্মাল মানুষ সাধারণত 15 গ্রাম সিমেন ইজাকুলেট করে। সো এর মানে 10 থেকে 12 জন লোক ইনভলভ ছিল, অ্যাকর্ডিং টু দ্যাট নিউজ। কিন্তু আমাদের কলকাতা সিপি পুরো নিউজটাকে ফেক বলেছেন, এবং এই নিউজটা সত্যিই ফেক, এরকম কোনো এভিডেন্স আপাতত আমি পাইনি। Rumor mongering is going on even now. Somebody said the police is the one who informed the family about the suicide. That's absolutely wrong. It was never the police. Somebody said 150 grams of semen is informed. I don't know from where have they found this kind of information. এই ঘটনায় ফেক নিউজগুলো এমনভাবে চারিদিকে ছড়ায় যে সাধারণ মানুষও এই জিনিসটাকে একটা গণধর্ষণ রূপেই মেনে নেয়। যখন সঞ্জয় রয়ের কথা জানাজানি হয়, সঞ্জয় রয় নিজে স্বীকার করে নেয় যে আমি এই ঘটনা ঘটিয়েছি, স্বাভাবিক মানুষের মধ্যে এত একটা অবিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে স্বাভাবিক মানুষ এই জিনিসটাকে কোনোভাবে মেনে নিতে পারেনি। এরই মাঝে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টিমের ফ্যামিলির সঙ্গে দেখা করেন, এবং ভিক্টিমের ফ্যামিলিকে তদন্তের আশ্বাস দেন, এবং পুলিশকে আলটিমেটাম দেন যে আজকে রবিবারের মধ্যে যেন তদন্ত শেষ হয়ে যায়। বাট এরপরে এই ঘটনা ইনভলভ হয় কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রীর ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা পুলিশকে ভৎসনা করে এই পুরো তদন্তভার কলকাতা পুলিশ থেকে সরিয়ে সিবিআইকে দিয়ে দিতে বলে। এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হয়েছিল, তাকে কর্মবিরতি দিয়ে দেয়। বাট আন্দোলনের ইন্টেন্সিটি কিন্তু তারপরেও কমেনি, উপরন্তু আন্দোলনের ইন্টেন্সিটি আরও বেড়ে যায়। বিভিন্ন মেডিকেল কলেজে আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, কিছু মেডিকেল কলেজে তো আমি এটাও জানি যে জরুরি পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। দেখুন, আন্দোলনকারী ডাক্তার এবং নার্সদের দাবি ছিল যে এই পুরো যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি হোক, এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, এবং যাতে পুরো ঘটনায় জাস্টিস পাওয়া যায়।
এবং দ্বিতীয়ত তাদের দাবি ছিল নো সেফটি নো ডিউটি। দেখুন, সেফটি আমাদের সকলের অধিকার, আমরা এই জন্যই ভোট দিই এবং আমরা এই জন্যই একটা গভর্নমেন্টকে ইলেক্ট করি। একটা গভর্নমেন্টকে ইলেক্ট করার পরেও যদি আমাদের নিজেদেরকে সেফ মনে না হয়, তার মানে এটা প্রমাণ হয়ে যায় যে গভর্নমেন্ট গভর্ন করতে ব্যর্থ। সেটা একটা সিরিয়াস কনসার্ন। গভর্নমেন্টের ভাবা উচিত যে মানুষের কেন এটা মনে হচ্ছে যে আমরা সেফ নয়, এবং গভর্নমেন্টের ইনসিওর করা উচিত যাতে আমরা ফিল করি আমরা সেফ। আমাদের আইনমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী একই, মমতা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড এটা ওনার ডিউটি আমাদের সবাইকে সেফ ফিল করানোর। দেখুন, এখনো পর্যন্ত এই গোটা আন্দোলনটা ছিল একটা স্টুডেন্ট আন্দোলন। মোর হবার কিছু কিছু পলিটিক্যাল এলিমেন্ট যুক্ত হওয়ার সত্ত্বেও পুরো আন্দোলনটা ছিল একটা স্টুডেন্ট আন্দোলন। বাট 14ই আগস্ট মহিলারা ডাক দেয় যে তারা গোটা রাত জাগবে এবং রাতের দখল নেবে। ঠিক সেদিনেই এমন একটা ঘটনা ঘটে, যেই ঘটনাটা ঘটবে আমি কখনো ভাবতেও পারিনি এবং আমি এরকম কোনো ঘটনা দেখিনি। দেখেছিলাম একটা গুরমিত রাম রহিমের সময় যে ঝামেলাটা হয়েছিল, মানে আমি আমার ওয়েস্ট বেঙ্গল এরকম ঘটনা দেখিনি এর আগে। সো যেরকমভাবে ডাক দেওয়া হয়েছিল, মহিলারা সেদিন রাত্রিবেলা লক্ষ লক্ষ মহিলা বেরিয়ে শান্তিপূর্ণ পিসফুল প্রোটেস্ট করতে থাকে। সেই পিসফুল প্রোটেস্ট চলাকালীন 15ই আগস্ট স্বাধীনতার দিন রাত 12টা 30 মিনিটে একটা অর্গানাইজ মব আসে, শান্তিপূর্ণ প্রোটেস্টের মধ্যে দিয়ে আসে এবং আরজিকর হাসপাতালে হামলা করে এবং আরজিকর হাসপাতালের 2টো ফ্লোরকে পুরো গুঁড়িয়ে দেয়। অর্গানাইজ মব কেন বলছি? কারণ এই পুরো মবটা এসেছিল গাড়ি করে, এবং এই ঘটনাটা ঘটার পর থেকেই পুরো বিষয়টা পলিটিক্যাল চাপানুতে রূপান্তরিত হয়ে যায়। বিজেপি বলে এটা তৃণমূল করেছে, সিপিএম বলে এটা তৃণমূল করেছে, এবং তৃণমূল বলে এটা সিপিএম এবং বিজেপি মিলে করেছে। এবং যারা ব্যারিকেড ভাঙছিল বা যারা ভাঙচুর করছিল, তাদের মধ্যে কিছু জনের হাতে সিপিআইএম এর ডিআইএফ এর পতাকা দেখতে পাওয়া যায়। এবং তারপরেই অ্যাজ অলওয়েজ আমাদের দেশে যেটা হয়, পলিটিক্স শুরু হয়ে যায়। আরজিকর মেডিকেল কলেজে হামলার প্রতিবাদে ডিওয়াইএফআই 12 ঘন্টার বন্ধ ডাকে, বিজেপি রাস্তা রোকো অভিযান ডাকে, মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল ডাকে, এবং সারা দিন পুলিশ এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত থাকে। 15ই আগস্ট সারাদিন নিউজ চ্যানেলে ছাত্র আন্দোলন বাদ দিয়ে এই সমস্ত জিনিসই চলে। কোনো পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই এর ঝামেলা, কখনো পুলিশের সঙ্গে বিজেপির ঝামেলা, এই সমস্ত জিনিসই সারাদিন চলতে থাকে। এবং এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পথে নামেন। আই হ্যাভ নো আইডিয়া হোয়াই, বাট তিনিও পথে নামেন। দেখুন, এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে এখানে মৃতদেহ নিয়েও রাজনীতি হয়। এরকম একটা সেন্সিটিভ ইস্যু, যে ইস্যু নিয়ে সাধারণ মানুষ গর্জে উঠেছে, সেই ইস্যুগুলোকে নিয়েও এই পলিটিক্যাল দলগুলো পলিটিক্স করা ছাড়বে না। এবং আমি আন্দোলনকারীদের কংগ্রাচুলেট করব, ছাত্রদের কংগ্রাচুলেট করব যে এত পলিটিক্যাল ইনভলভমেন্ট হওয়ার সত্ত্বেও, পলিটিশিয়ানদের এত চেষ্টা করা সত্ত্বেও এই আন্দোলনটা এখনো পলিটিক্যাল আন্দোলন হয়ে যায়নি, আন্দোলনটা এখনো ছাত্র আন্দোলনই আছে। এক্ষেত্রে কিন্তু বিষয়টা খুব ইম্পর্টেন্ট। যদি এই আন্দোলনটা কোনোভাবে পলিটিসাইজ হয়ে যায়, যদি এই আন্দোলনটাকে একবার পলিটিক্সের জামা পরানো হয়ে যায়, তখন পলিটিক্যাল পার্টিগুলো এই পুরো আন্দোলনটাকে ইউজ করবে নিজেদের স্বার্থের জন্য। এবং এই আন্দোলনটা যেই উদ্দেশ্যে শুরু হয়েছিল, মুখ্য যে কারণ, সেই কারণটাই হারিয়ে যাবে দূরে। সো এটা আমার আপনার সকলের দায়িত্ব যাতে এই আন্দোলনটা পলিটিসাইজ না হয়, এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে বিষয়টাকে ভুলে না যাই। দেখুন, এই ঘটনা নিয়ে চারিদিকে এত রুমার্স, এত মিথ্যে খবর ছড়িয়ে গেছে। বিশ্বাস করুন, যখন আমি এই ভিডিও নিয়ে রিসার্চ করতে শুরু করি, তখন আমি রীতিমতো হিমশিম খেয়ে যাই শুধুমাত্র এটা বোঝার জন্য যে কোন নিউজটা ঠিক, কোন নিউজটা ফেক। কারণ আমি চাই না যে আমি এই ভিডিওর মাধ্যমে কোনো ফেক নিউজ ছড়াই। সো যে ম্যাক্সিমাম অডিও রেকর্ডিংগুলো আপনারা শুনেছেন, তার মধ্যে ম্যাক্সিমামটাই ফেক। এবং 150 ml অফ সিমেন্টের কথা আমি আগেই বললাম, এই জিনিসটা ফেক, এবং এটা এত বৃহৎ পরিমাণে ছড়িয়েছেন যে ইউ হ্যাভ নো আইডিয়া। আপনারাও হয়তো শুনেছেন 150 ml অফ সিমেন্টের কথাটা, বাট ইটস এ ফেক নিউজ। দেখুন, এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটার পরেও কিছু এমন বিকৃত মস্তিষ্কের মানুষ আছে যারা দিদির ডেড বডির ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করছে। এটা কিন্তু ল পারমিশন দেয় না, এবং এটা একটা অপরাধ। এবং একবার মোরালি ভেবে দেখুন যে একটা ফ্যামিলি যেই কিছুদিন আগে তার মেয়েকে হারিয়েছে, সেই ফ্যামিলিটা যখন দেখে সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের মৃতদেহের এরকম একটা ছবি তাদের যখন সামনে আসবে, তাদের মানসিক অবস্থাটা কীরকম হবে একবার ভেবে দেখুন। এবং কিছু সো কল্ড রাইট উইং ইউটিউবার আছে যারা এই ভয়ঙ্কর ঘটনাটাকেও নিজেদের পলিটিক্যাল গেনের জন্য ইউজ করছে। আর রাজনীতিবিদদের কথা তো আমি বাদই দিচ্ছি, ওনাদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই, যদি এই সেম ঘটনাটি আপনার মেয়ের সঙ্গে ঘটতো, আপনি কি সেটাকে নিয়েও রাজনীতি করতেন? আমি শেষে একটা কথাই বলতে চাইবো, আমি দেখেছি আমাদের দেশে যখনই কোনো ঘৃণ্য অপরাধ হয়, যখনই কোনো ভয়াবহ ঘটনা ঘটে, মানুষ রাস্তায় নামে প্রোটেস্ট করে। কিন্তু আমি এটাও দেখেছি সেই কিছুদিন পরেই মানুষ আবার সমস্ত কিছু ভুলে যেয়ে নিজেদের জীবনে বেরিয়ে পড়ে। রিসেন্ট উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারেন, হাতরাসে যখন গ্যাংরেপ হলো, মানুষ প্রোটেস্ট করেছে,
প্রজ্জ্বল রেবন্নাথ যখন এমএমএস কেস ভাইরাল হলো তখন মানুষ প্রোটেস্ট করেছে, কিংবা আমাদের রাজ্যে কিছু বছর আগে ছাত্রনেতা আনিস খানের যখন মৃত্যু হয় তখনও মানুষ প্রতিবাদ করেছে। আমরা যারা এই ঘটনাগুলো নিয়ে প্রতিবাদ করেছি আমাদের মধ্যে কজন জানি যে এই ঘটনাগুলোর আলটিমেট ফল কি হয়েছে, দোষীদের শাস্তি হয়েছে কি হয়নি, কজন জানি আমরা? আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব এবারেও যেন এরকম না হয়। দেখুন, এটা আমাদের সকলের দায়িত্ব যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের শাস্তি হওয়ার আগে পর্যন্ত আমরা যাতে এই ঘটনাটাকেও ভুলে না যাই, আমরা যাতে নজর রাখি দোষী বা দোষীরা শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না। এটা কিন্তু আমাদের সকলের কাছে ওয়েক আপ কল, নাও অর নেভার, এরকম একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, আমাদের সকলকেই আমাদের জুডিশিয়ারির ওপর বিশ্বাস রাখা উচিত। কলকাতা হাইকোর্টের ওপর আমরা বিশ্বাস রাখছি, ইনভেস্টিগেশন বডি সিবিআইয়ের ওপরে আমরা বিশ্বাস রাখছি, অ্যান্ড ফর দ্যাট ইনস্ট্যান্ট আমাদের সিকিউরিটির জন্য রাজ্য গভর্নমেন্টের ওপরও বিশ্বাস রাখা উচিত। যেটা এই আশাই শেষ করবো যে দিদি জাস্টিস পাবে, এই আশাই শেষ করবো দোষী বা দোষীদের এমন শাস্তি হবে যে অন্য কেউ এরকম অপরাধ করার আগে 5 বার ভাবে। সো আজকের মতো এখানেই শেষ করছি।